রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন কাউন্সিলের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন মহাসচিব পদে আসতে পারে নতুন মুখ। তার এই ঘোষণার পরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা ও জল্পনা কল্পনা। তাহলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? আপনাদের একটি নামের সাথে মনে হয় আপনারা সবাই না হলেও বেশ কিছু মানুষ পরিচিত আছেন। ফাতেমা নামে একটি নাম। এই মেয়েটি আমার আম্মার সাথে জেলেও ছিলেন, যেহেতু আম্মা অসুস্থ ছিলেন। ও অনেক বছর ধরে আছে, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে সে। ক্লান্তির অনেকগুলো কারণ থাকে। ক্লান্তির কারণ থাকে, আমি এটা একান্তই আমার অবজারভেশন। আমি ফখরুল ভাইয়ের সাথে খুবই ক্লোজলি মেশার সুযোগ পেয়েছি বিভিন্ন সময়। উনি হতাশ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, ক্লান্তির ছাপটা, এটা নিঃসন্দেহে আমার মনে হয় যে পারফরমেন্স রিলেটেড। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা একটা ভালোবাসার দেশ গড়ে তুলি, কল্যাণের দেশ গড়ে তুলি। যে মানুষটি একসময় দৃঢ় কণ্ঠে ঘোষণা দিতেন যত বাধাই আসুক তিনি মাঠ ছাড়বেন না, আজ কেন তিনি নিজেই অবসরের ইঙ্গিত দিচ্ছেন? এটি কি শুধুই শারীরিক দুর্বলতা, নাকি মনের গভীরে জমে থাকা দীর্ঘদিনের অভিমান? পর্দার আড়ালে কি এমন কোনো জটিল সমীকরণ তৈরি হয়েছে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছে না? নির্ভরযোগ্য সূত্র বলছে দলের ভেতরে তার গুরুত্ব আগের মতো নেই। দলের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভূমিকা ক্রমশ সীমিত হয়ে পড়ছে। একটু অবসর নিতে চাই। দেশ এখন একটা ক্রান্তিকাল মধ্যে পার হচ্ছে। যুদ্ধ করেছিলাম, নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথা বলা যাবে না। দর্শক, যে বিশ্বস্ত নাবিক নিজের বুকের পাঁজর ঢাল হিসেবে ব্যবহার করে এক ডুবন্ত এবং বিপর্যস্ত তরীকে ভয়ঙ্কর রাজনৈতিক ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছিলেন, সেই নাবিকে কিনা তরী যখন শান্ত এবং নিরাপদ বন্দরে পৌঁছালো, ঠিক তখন এবার রাজনীতি থেকে অবসর যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির হেভিওয়েট নেতাকর্মীরা। তারা আভাস পেয়ে গেছে যে এই সরকার আর টিকতে পারবে না। জনগণের বিরুদ্ধে গিয়ে এবং ভারতের পক্ষ নিয়ে এই সরকার যা করছে, তারেক রহমান সহ সকলকে বিদেশ পালায়ন করতে হবে। সেজন্য আগেই সেফ এক্সিট হিসাবে মির্জা ফখরুল সহ অনেকেই পদত্যাগ করেছেন। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ সময় ধরে নিরলসভাবে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া একজন অভিজ্ঞ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ১.৫ দশক ধরে নানা প্রতিকূলতা, দমনপীড়ন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি বিএনপি নামের বৃহৎ রাজনৈতিক সংগঠনকে আগলে রেখেছেন। কিন্তু হঠাৎ করেই কেন তার কণ্ঠে ক্লান্তির সুর? যে মানুষটি একসময় দৃঢ় কণ্ঠে ঘোষণা দিতেন যত বাধাই আসুক তিনি মাঠ ছাড়বেন না, আজ কেন তিনি নিজেই অবসরের ইঙ্গিত দিচ্ছেন? এটি কি শুধুই শারীরিক দুর্বলতা, নাকি মনের গভীরে জমে থাকা দীর্ঘদিনের অভিমান? পর্দার আড়ালে কি এমন কোনো জটিল সমীকরণ তৈরি হয়েছে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছে না? নির্ভরযোগ্য সূত্র বলছে দলের ভেতরে তার গুরুত্ব আগের মতো নেই। দলের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভূমিকা ক্রমশ সীমিত হয়ে পড়ছে। একই সঙ্গে আলোচনায় উঠে আসছে আরেকটি বিষয়, তারেক রহমানের উপর সালাউদ্দিন আহমেদের বাড়তি প্রভাব। এই নির্ভরশীলতা কি দলের অভিজ্ঞ এই নেতাকে ধীরে ধীরে প্রান্তিক করে দিচ্ছে? দীর্ঘ ১৫ বছরের বিশ্বস্ত নেতৃত্বের পর কেন এমন পরিস্থিতি তৈরি হলো, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। একসময় যিনি দলের সংকটময় সময়ে প্রধান ভরসা ছিলেন, তাকে ঘিরেই কেন এখন অনিশ্চয়তার আবহ? আজকের আলোচনায় উঠে আসবে এমন কিছু তথ্য যা অনেকের কাছেই অজানা। মির্জা ফখরুলের এই অবসরের ইঙ্গিত হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে কয়েক মাস ধরে চলা নানা ঘটনার ধারাবাহিকতা। সাম্প্রতিক সময়ে তাকে একাধিকবার বিদেশ সফরে দেখা গেছে, বিশেষ করে সিঙ্গাপুর ও চীন সফর। যদিও আনুষ্ঠানিকভাবে এটি চিকিৎসাজনিত বলা হচ্ছে, বিশ্লেষকদের মতে বিষয়টি আরো গভীর। অনেকের ধারণা এটি এক ধরনের রাজনৈতিক দূরত্ব তৈরি করার কৌশল, দলের ভেতরের অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা। সিঙ্গাপুরে অবস্থানকালে তার আচরণ ও শারীরিক ভাষা পর্যবেক্ষণ করে অনেকে হতাশার ইঙ্গিত পেয়েছেন। অথচ এমন একজন নেতার কাছ থেকে এই ধরনের সংকেত অনেকের কাছেই বিস্ময়কর, কারণ অতীতে কঠিনতম সময়ে তিনিই ছিলেন দলের প্রধান ভরসা। যখন খালিদা জিয়া কারাগারে এবং তারেক রহমান বিদেশে অবস্থান করছিলেন, তখন মাঠের রাজনীতি কার্যত তার হাতেই পরিচালিত হয়েছে। হাজারো মামলা, গ্রেপ্তার এবং দমন পীড়নের মুখেও তিনি পিছু হটেননি। অনেক নেতা যখন চাপে পড়ে নীরব হয়ে গিয়েছিলেন, তখন তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে কর্মীদের সাহস জুগিয়েছেন। তার নেতৃত্বের বড় শক্তি ছিল ধৈর্য, সংযম এবং কৌশলী অবস্থান, যার ফলে দল ভাঙনের মুখে পড়েনি। সহজভাবে বললে, সেই কঠিন সময়গুলোতে তার উপস্থিতি না থাকলে দলের অস্তিত্ব টিকিয়ে রাখা আরো কঠিন হয়ে পড়ত। তিনি যেন ছিলেন এমন এক অভিভাবক যিনি নিজে আঘাত সহ্য করে সংগঠনকে রক্ষা করেছেন। তৃণমূলের কর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল এই কারণেই। তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। দীর্ঘ প্রতিকূলতার পর যখন রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অনুকূলে এসেছে, তখনই কেন তার কণ্ঠে হতাশা? একজন মানুষ দীর্ঘ সংগ্রামের পর যখন সাফল্যের কাছাকাছি এসে নিজেকে ক্লান্ত বলে উল্লেখ করেন, তখন সেটি কেবল শারীরিক নয়, মানসিক চাপের প্রতিফলনও হতে পারে। তিনি যদিও বিদেশ সফরের পেছনে ব্যক্তিগত কারণের কথা বলেছেন, অনেকেই মনে করছেন এটি তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের একটি ইঙ্গিত। দলের ভেতরে তার আগের মতো প্রভাব নেই, এমন ধারণা ক্রমেই জোরালো হচ্ছে। তার অবস্থান যে চেয়ারে, সেটির ভিত্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, এমন আলোচনাও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এই অবস্থায় বড় প্রশ্ন হলো, একজন অভিজ্ঞ ও দীর্ঘদিনের নেতা কিভাবে এমন চাপে পড়লেন? দলের ভেতরে ক্ষমতার ভারসাম্যে কি কোনো পরিবর্তন এসেছে? নতুন নেতৃত্বের উত্থান কি পুরনোদের জায়গা সংকুচিত করে দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের আরো গভীরে যেতে হবে, কারণ দৃশ্যমান বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকে অনেক অদৃশ্য
অদৃশ্য পরিবর্তন, যা ধীরে ধীরে বড় প্রভাব ফেলে। এখন মূল প্রশ্নে আসা যাক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাকে এমন অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে কে? উত্তরটি অনেকের কাছেই পরিষ্কার, তবে তা স্বীকার করা সহজ নয়। বর্তমান বাস্তবতায় বিএনপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ মূলত তারেক রহমানের হাতে, এবং তার আশেপাশে তৈরি হয়েছে একটি নতুন প্রভাব বলয়। সেই বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ নাম সালাউদ্দিন আহমেদ। দলের ভেতরের বিভিন্ন সূত্র বলছে, নীতি নির্ধারণ থেকে শুরু করে সাংগঠনিক সিদ্ধান্ত সব ক্ষেত্রেই এখন সালাউদ্দিন আহমেদের উপস্থিতি ক্রমেই জোরালো হচ্ছে। কমিটি গঠন, কৌশল নির্ধারণ, এমনকি আন্তর্জাতিক যোগাযোগ, সব জায়গায় তার সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বাড়তি গুরুত্ব কি অন্য অভিজ্ঞ নেতাদের অবস্থানকে সংকুচিত করে দিচ্ছে? মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের যে প্রাতিষ্ঠানিক ভূমিকা ও মর্যাদা থাকা উচিত ছিল, সেটি কি ধীরে ধীরে অন্যদের দিকে সরে যাচ্ছে? এই পরিবর্তন তিনি নিশ্চয়ই অনুভব করছেন। দীর্ঘদিনের এবং অনেক অসুস্থতা আছে, ভাবি অসুস্থ, ফ্যামিলির লোকজন অসুস্থ, ছেলেমেয়েরা বিদেশ থাকে, মেয়েরা বিদেশ থাকে। তো আর ক্লান্তির অনেকগুলো কারণ থাকে। ক্লান্তির কারণ থাকে, আমি এটা একান্তই আমার অবজারভেশন। আমি ফখরুল ভাইয়ের সাথে খুবই ক্লোজলি মেশার সুযোগ পেয়েছি বিভিন্ন সময়, রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা, মত দ্বিমত, তর্ক বিতর্ক, একই মঞ্চে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছি। শুধু রাজনীতিতে যে বনেদিয়ানা, ভদ্রতা, বিনয়, লেখাপড়া, কালচার্ড হওয়া, এর একটা অনেকগুলো সংমিশ্রণ আছে ফখরুল ভাইয়ের মধ্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে, যেটা আপনি যদি আওয়ামী লীগের আমলে আশরাফ সাহেবের ভিতরে এই জিনিসগুলো অনেকাংশে ছিল, আওয়ামী লীগের যে সেক্রেটারি ছিলেন। তো এবং আমি তো ওনাকে চিনি না ব্যক্তিগতভাবে, বাট লন্ডনে ওনার সাথে যারা মেলামেশা করেছেন সবাই বলেছেন যে আশরাফ সাহেব অত্যন্ত পড়াশোনা জানা মানুষ ছিলেন, কালচার ছিলেন, কথাবার্তায় ভদ্র বিনয়ী ছিলেন, এটা ওনারা বলেছেন আর কি। এখন এইরকম একটা মানুষ যখন আপনার অনেক প্রত্যাশার পরে তো সরকার এসছে, এবং উনি তো দেশে ছিলেন, উনি তো নির্বাসনেও ছিলেন না, বিদেশেও ছিলেন না, গুম হয়ে আরেক দেশেও চলে যান নাই, উনি এখানে ছিলেন, গ্রেফতার হয়েছেন, মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বারবার। তো সেই রকম একটা জায়গা থেকে উনি ক্ষমতায় আসার পরে যে প্রত্যাশাগুলো ছিল যে এইবার বিএনপি হিস্টোরিকলি ডেলিভার করবে, যে আফ্রিদি মাঠে নামলে আমাদের ভিতরে কিরকম একটা মানে এক্সাইটমেন্ট তৈরি হইতো আমার মনে আছে আর কি, যে শহীদ আফ্রিদি মানেই হলো 13-14 বল 20-30টা বল খেলবে, কিন্তু হিউজ 4-6 ছাড়া সে মাঠ থেকে উঠে যাবে না, এই 13 বলে 30, 16 বলে 50 করে আউট হয়ে চলে যাবে। তো সেই রকম একটা এক্সপেকটেশনের জায়গা থেকে সরকার গঠন করে আমার মনে হচ্ছে বিএনপির পারফরমেন্সে এবং বিএনপির যে অ্যাটিটিউড, বিএনপির যেই ডেলিভারি গুলো দিচ্ছে, এগুলো ওনাকে অসন্তুষ্ট করছে, উনি ওটার ব্যাপারে সন্তুষ্ট না। অ্যান্ড টু স্টার্ট উইথ হিজ ওন মিনিস্ট্রি, যেটা মাসুদ ভাই বলেছেন যে ওনার যে প্রতিমন্ত্রী আছে, প্রতিমন্ত্রীর এপিএস হচ্ছে সাবেক ছাত্রলীগের নেতা দেখলাম। আপনার চিফ ইঞ্জিনিয়ার করছে এলজিআরডি এর প্রায় 200 কোটি টাকার লেনদেন হয়েছে, জানাজানির পরে 5 দিনের মধ্যে আবার এলজিআরডি ইঞ্জিনিয়ারকে চেঞ্জ করতে হয়েছে। এবং আমি ভিতর থেকে শুনলাম, আমাকে একজন সাংবাদিক বলছে যে এলজিআরডি যে মিনিস্টার তিনি জানতেনই না যেগুলো হচ্ছে। তবে দেখা গেছে যে উনি ওনার দলে ওনার কোনো ভিজিবিলিটি নাই। সালাউদ্দিন ভাই অথবা আংশিক আইনমন্ত্রী আসাদ ভাই, ওনারা ওনার ভিজিবিলিটি নিয়ে নিয়েছেন স্পোক্স পার্সন হিসেবে, পার্টি সেক্রেটারি হিসেবে। আর মিনিস্ট্রিতে প্রতিমন্ত্রী সব ওনার যে এয়ার টাইম থাকে, যে আপনারা যেটা এয়ার টাইম বলেন, এয়ার টাইম খেয়ে ফেলতেছে, তো ওনার কোনো এয়ার টাইম নাই। তো এরকম একটা জায়গাতে যখন উনি দেখতেছেন, এখন ওনার জায়গা থেকে দেখলে এটা জীবনের শেষ পার্লামেন্ট ওনার, আল্লাহ তাআলা অনেক লম্বা হায়াত বাঁচায় রাখুন, আমার তো কোনো আপত্তি নাই, বাট বাংলাদেশের বাস্তবতায় বলছি আর কি। এরকম একটা জায়গায় যে বাংলাদেশটার জন্য উনি লড়াই করেছেন, গণতন্ত্র, মতামতের স্বাধীনতা, তারপরে ডেভেলপমেন্ট, এই যে সবকিছু মিলায় সেই জায়গাটাতে ওনার সার্টেনলি ফ্রাস্ট্রেশন আছে, দ্বিমত আছে, যে এটা উনি সন্তুষ্ট না। কারণ ক্ষমতায় গেলে আসলে মানুষ ফুরফুরা হয়ে যায়। আমি অনেক অযোগ্য লোককে চিনি এই পার্লামেন্টে, যারা ইউপি মেম্বার হওয়ার যোগ্য ছিলেন না, বুড়া, হাঁটতে পারতো না, দুইজনে ধরে, আমি নিজেও স্টেজে ধরে উঠাইছি, এরকম এমপি টেমপি মন্ত্রী আছে এই সংসদে, এরাও দেখি এখন খটখট করে হাঁটে, আপনার মনে হয় যে হিল করে হাঁটতেছে। তো এই জায়গাতে উনি হতাশ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, ক্লান্তির ছাপটা, এটা নিঃসন্দেহে আমার মনে হয় যে পারফরমেন্স রিলেটেড আর কি, যে বিএনপি সরকার হিসাবে ওনাদের যে ডেলিভারি করার কথা, সেই ডেলিভারি উনি করতে পারছেন না, ওনারা করতে পারছেন না, এরকম একটা অনুভূতি ওনাকে তারা করে ফিরছে। জি, দেখা যাক দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আসে কিনা, সামনের সম্মেলন বা তার আগে বা সেই মুহূর্তের মধ্যে কোনো ব্যাখ্যা আসে কিনা, তখন নিশ্চয়ই আমরা ব্যাপারে বিস্তারিত জানবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে একটু এটা জানতে চাই যে আপনি ওই যে বলছিলেন না আফ্রিদির মতো সরকার হবে কিনা, তারা হয়তো 13 বলে 30 বা 16 বলে 50 করে আউট হবার জন্য না, দীর্ঘ মেয়াদে খেলতে যায়, এই জন্যই কি তাদের পারফরমেন্স এরকম? একটা অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমান আজকে করেছে যে সরকারকে সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা করছে, বিরোধী দল সংসদে রাজপথে হট্টগোল করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে, এমন অভিযোগ। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।